ডেভেলপ আর টিম ডেভেলপমেন্ট, এটা আপনারা দেখেছিলেন। How can you develop team? Stages of team development, এটা আরেকবার একটু দেখতে থাকেন, বই থেকে একটু দেখতে থাকেন চ্যাপ্টার 12টা। ইন দ্য মিন টাইম আর একটু স্টুডেন্ট আর কিছু আসুক, সবাই টিম ডেভেলপমেন্ট স্টেজেসটা পড়তে থাকেন। Please read thoroughly the team development process. Already we have taught potential benefits and problems associated with informal organization. Associated with informal organization. Self-managing team and contrasting supervisory roles. এখান থেকে আপনারা ডিসকাশন কোশ্চেনস করবেন হচ্ছে কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 9। আমি ক্লাসে কিন্তু দাগ দিয়ে দিয়েছিলাম, যারা ক্লাসে ছিলেন দেখেন। Assume that you are to be placed in charge of a student group in this class. Outline the key action steps you will take to make sure that the group develops into a real team. And think about self-managing team. Would you like to work in one? Why or why not? So আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করি, ম্যানেজিং চেঞ্জ। আপনাদের বইয়ের সম্ভবত চ্যাপ্টার 14, ম্যানেজিং চেঞ্জ, চ্যাপ্টার 14। What is change in an organization? ম্যাডাম বলেন। ম্যাডাম কোয়েশ্চেন 7 ওটা কোন জায়গা থেকে আবার একটু মেনশন করতে পারবেন? কোনটা? কোন কোশ্চেন? একটু আগে ওই কোয়েশ্চেনস। এটা আপনার ওই যে চ্যাপ্টার 12 যেটা গ্রুপ ডায়নামিক্স, গ্রুপ ডায়নামিক্স এর ডিসকাশন কোশ্চেন 7 and 9 লাস্ট ক্লাসে ঠিক আছে জি ম্যাডাম। সো সবাই এখন চলে আসেন আমাদের নিউ চ্যাপ্টার, দ্যাট ইজ ওয়ার্ক চেঞ্জ। Our new chapter, that is work change. So change is any kind of alteration in an organization. যে কোনো রকম চেঞ্জ আসলে, যে কোনো রকম, if there is any kind of alteration in an organization, preliminary stage people resist the change. মানুষ সাধারণত চেঞ্জটাকে বাধা দেবার চেষ্টা করে তার সহজাত প্রবৃত্তির জন্য। ইউজুয়ালি they want to resist the change, চেঞ্জটাকে মানতে চায় না। So work change is any alteration that occurs in the work environment. Its effects can be illustrated by comparing an organization to an air-filled balloon. When a finger is placed against a point on the balloon, the contour of the balloon visibly changes. So এখানে একটা এক্সাম্পল দিয়ে বলা হচ্ছে যে একটা বাতাস ভরা বেলুনকে যদি আপনি আঙুল দিয়ে চেপে ধরেন তাহলে সেখানে একটা চেঞ্জ আসবে বা পরিবর্তন আসবে।
সো এই যে চেঞ্জটা, এটা অনেক সময় কি হয়, হিউম্যান প্রবলেম ক্রিয়েট করতে পারে আর টেকনিক্যাল প্রবলেম ক্রিয়েট করতে পারে। চেঞ্জ ইজ এ হিউম্যান অ্যাজ ওয়েল অ্যাজ এ টেকনিক্যাল প্রবলেম। তো চেঞ্জের ফলে অনেক সময় ইকুইলিব্রিয়াম হবে অর্গানাইজেশনে, কখনো কখনো ডিসইকুইলিব্রিয়াম হয়, যদি এমন হয় যে চেঞ্জটাকে ম্যাক্সিমাম ওয়ার্কাররা বাধা দিতে চেষ্টা করে। So how does individual attitudes affect responses to the change? How does individual attitude affect response to the change? তো কি করে এটা হচ্ছে দেখেন, প্রথমে আমরা বলেছিলাম যে এখানে আমরা যদি হথরন ইফেক্ট দেখে থাকি, আপনারা ম্যানেজমেন্টে হয়তো বা পড়েছেন যে হথরন ইফেক্ট অথবা হথরন স্টাডি। হথরন স্টাডি হথরন স্টাডিতে আমরা কি দেখেছিলাম যে অর্গানাইজেশনের প্রত্যেকটা ওয়ার্কারকে কি করা হয়েছে, দুটো গ্রুপের ভেতর ফেলা হয়েছে, এক্সপেরিমেন্ট গ্রুপ অ্যান্ড কন্ট্রোল গ্রুপ। এক্সপেরিমেন্ট গ্রুপের ওয়ার্কারদেরকে কিছু চেঞ্জের মধ্যে নিয়ে আসা হয়েছিল এবং কন্ট্রোল গ্রুপের অর্গানাইজেশন ওয়ার্কারদেরকে আগের মতোই রাখা হয়েছিল এবং সবকিছুর পরে তারা অবজার্ভ করতে চেষ্টা করেছিল এলটন ম্যাও অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস, এবং এখানে হেনরি রুথলেস বার্গার ছিলেন, and his interest shown by the researcher in employee problem. And এখানে দেখা গেছে যে এই ফ্যাক্টরিতে এই কাজটা করা হয়েছিল, অবজারভেশনে দেখা গেছে যে ওয়ান্স ইন্টারপ্রিটেশন অফ ইটস সিগনিফিকেন্স টেন্ড টু চেঞ্জ দ্য গ্রুপ, এবং যেই গ্রুপে চেঞ্জ আনা হয়েছিল সেই গ্রুপের যেমন পারফরমেন্স বেড়েছিল, যেই গ্রুপে চেঞ্জ আনা হয়নি সেই গ্রুপেও কিন্তু একইভাবে পারফরমেন্সটা বাড়ে। সো এটার রিজন ছিল যে তাদের মধ্যে ছিল কমিটমেন্ট, তাদের মধ্যে ছিল টিম ওয়ার্ক, তাদের মধ্যে ছিল অর্গানাইজেশনের প্রতি একটা ওয়ার্দিনেস, তারা অর্গানাইজেশনকে আপন ভাবতো এবং অর্গানাইজেশনের জন্য কাজ করতে চাইতো। দে আর দ্য মোটিভেটেড গ্রুপ। So group response to the changes, people interpret change individually and have their own probable response to it. However, they often show their attachment to the group by joining with other group members in some uniform response to the change. So this uniformity makes possible seemingly illogical action and workout. So basically the group respond with the feelings we are in this together. যখন আপনি একটা গ্রুপে বা টিমে কাজ করবেন তখন আপনি ভেতর থেকে কি হচ্ছে একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করবে যে আমরা সবাই এই গ্রুপের মেম্বার এবং আমরা সবাই কমন গোল অ্যাচিভমেন্টের জন্য কাজ করে যাচ্ছি। সো এই যে অর্গানাইজেশনের উপরে যে গ্রুপের একটা রেসপন্স, সেটা কিন্তু একটা ইনফ্লুয়েন্স আছে। একই গ্রুপে খেয়াল করবেন যে যদি চেঞ্জটাকে মেনে নেয় তাহলে সবাই মেনে নিবে, অথবা যদি চেঞ্জটাকে বাধা দেয় সেক্ষেত্রে কিন্তু সবাই মিলেই বাধা দিবে। In a determination of benefits and cost, all types must be considered, and which is useless to examine only economic benefit and cost. কোন চেষ্টাকে মানুষ সহজে মেনে নেয়, যেই চেষ্টাতে মানুষ দেখলো যে আমার কোনো সুবিধা হবে। ফর এক্সাম্পল, অর্গানাইজেশন যদি বলে যে এখন থেকে ওয়ার্কিং আওয়ার কমিয়ে দেওয়া হবে, 1 ঘন্টা করে অফিস আওয়ার কমিয়ে দেওয়া হবে, তাহলে সেই চেষ্টা কিন্তু সব এমপ্লয় মেনে নিতে চাইবে। একইভাবে যদি অর্গানাইজেশন বলে ওয়ার্কিং আওয়ার 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হবে, তাহলে কিন্তু সব এমপ্লয়ি চেষ্টাকে বাধা দিতে শুরু করবে। The reality of change is that frequently there is no clear-cut 100% benefit of all the parties. কোনো চেঞ্জই কিন্তু দুই পক্ষ, আমরা যদি এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার দুটো পক্ষ বলি, এই দুই পক্ষের মধ্যে কিন্তু কি আসবে না, 100% বেনিফিট নিয়ে আসবে না। কোনো চেঞ্জ যদি এমপ্লয়ারের জন্য ভালো হয় সেটা অবভিয়াসলি এমপ্লয়ের জন্য খারাপ হতে পারে, আবার এমপ্লয়ের জন্য যেটা ভালো হবে সেটা এমপ্লয়ারের জন্য খারাপ হতে পারে। কোনো পক্ষকে আমরা 100% স্যাটিসফাই করতে পারবো না বাই মিনস অফ এনি টাইপ অফ অল্টারেশন। বাট চেঞ্জ ইজ ইনএভিটেবল, চেঞ্জ হবেই অর্গানাইজেশনে উইথ দ্য প্যাসেজ অফ টাইম। চেঞ্জ হতেই থাকবে, কিন্তু চেঞ্জটাকে আস্তে আস্তে আমাদের অ্যাডাপ্ট করতে হবে। Now come to the next topic, that is resistance to change. What do you mean by resistance to change? What do you mean by resistance to change? So resistance to change consists of any employee behavior designed to discredit,
delay or prevent the implementation of a work change. Resistance to change consists of any employee behavior designed to discredit, delay, or prevent the implementation of a work change. আমার এমপ্লয়িরা চেঞ্জটাকে মানছে না, এটা আমি কিভাবে বুঝবো? প্রথম হচ্ছে তারা ডিলে করছে, তারা নতুন চেঞ্জটাকে মেনে নিতে ডিলে করছে, তারা প্রিভেন্ট করার চেষ্টা করছে এবং তারা ডিসক্রেডিট করছে, তারা ভালোভাবে কাজ করছে না। সো দিজ আর দ্য সিমটমস অফ রেজিস্ট্যান্স টু চেঞ্জ। Employees resist change because it threatens their needs for security, social interaction, status, competence, or self-esteem. There are some reasons for resistance to change. কি কি কারণে আমাদের চেঞ্জের প্রতি বাধা আসতে পারে? What are the reasons? And we can find here three types of resistance to change. One is logical resistance, then psychological resistance, and then sociological resistance. First of all, logical resistance. This is based on disagreement with the fact, rational reasoning, logic, and science. Logical resistance arises from the actual time and effort required to adjust to change, including new job duties and must be learned. There are true costs borne by the employees. Even though a change may be favorable for the employees in the long run, this short-run cost must first be paid. এমন একটা চেঞ্জ আসলে অর্গানাইজেশনে যেটা যৌক্তিক, যেমন কাজের ধরন পাল্টে গেল, নতুন কোনো টেকনোলজি আসলো, নতুনভাবে আমাকে একটা কাজ শিখতে হলো, অ্যাডাপ্ট করতে হলো। সো সেই ক্ষেত্রে এমপ্লয়িরা লজিক্যালি ডিসএগ্রি করতে পারে, কিন্তু আস্তে আস্তে তারা কাজটা শেখে। সো লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে বলা হয়েছে যে যদিও ইন দ্য লং রান এটা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়, কিন্তু প্রথম দিকে এখানে কিন্তু কিছু খরচ হয়, কারণ এমপ্লয়িরা যেহেতু চেঞ্জটাকে মানতে চায় না বা কাজটা ঠিকমতো করতে চায় না, তখন একটা আনফেভারেবল সিচুয়েশন মে অ্যারাইজ ইন দ্য ওয়ার্কপ্লেস। Number two is psychological resistance. This is typically based on emotion, sentiment, and attitude. Psychological resistance is internally logical from the perspective of the employee's attitude and feelings about change. Employees may fear the unknown, mistrust management's leadership, or feel that their security and self-esteem are threatened. কোন ক্ষেত্রে আমি ইমোশনালি চেঞ্জটাকে মানতে চাচ্ছি না, যখন আমি ফিল করব যে এই চেঞ্জটা যদি আসে তাহলে আমাকে একটা আননোন সিচুয়েশনের সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে, অথবা আমি এমন একটা ম্যানেজমেন্টের আন্ডারে কাজ করব যাকে আমি বিশ্বাস করতে পারছি না, মিসট্রাস্ট এবং এমন কিছু ফিলিংস যার ফলে আমার সিকিউরিটি প্রবলেম হচ্ছে, অথবা সেলফ এস্টিমটা আমার কি হচ্ছে, থ্রেটেন্ড হচ্ছে, আমার আত্মমর্যাদা বোধটা থ্রেটেন্ড হচ্ছে। সো এই ধরনের পরিবর্তন হলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে এটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। Even though management may believe there is no justification for these feelings, they are very real to employees and managers must deal with them. The third one is sociological resistance. Sociological resistance is also one logical resistance when it is seen as a product of a challenge to group interests, norms, values, etc. And since social values are the powerful forces in the environment, they must be carefully considered. They are the political coalitions, labor union values, and even different community values. সোশিওলজিক্যাল রেজিস্ট্যান্স কেমন? যেমন ধরেন এই যে রিসেন্টলি আমরা যেটা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে ওপেনলি নামাজ পড়া, আবার রমজান মাসে হোলি পালন করা। সো এই যে ভিউ পয়েন্ট, ডিফারেন্ট ভিউ পয়েন্ট অফ ডিফারেন্ট পিপল বা কোনো রিলিজিয়াস ভিউ পয়েন্ট যদি হয়ে থাকে, সো এইটাকে আমরা সোশিওলজিক্যাল রেজিস্ট্যান্স বলতে পারি। এখানে পক্ষে বিপক্ষে লোক থাকতে পারে, যুক্তি থাকতে পারে পক্ষে বা বিপক্ষে, কিন্তু যখন এমন একটা চেঞ্জ আসছে অর্গানাইজেশনে বা যেটা হচ্ছে আমার গ্রুপ অফ পার্সনের জন্য একটা চেঞ্জ,
এটা আমার পলিটিক্যাল রিজনে হতে পারে, লেবার ইউনিয়নের ভ্যালুসের কারণে হতে পারে, বিভিন্ন মতামত, বিভিন্ন কমিউনিটি যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি আছে তাদের যে পারসেপশন ডিফারেন্স সেই কারণেও কিন্তু হতে পারে। সো এরকম চেঞ্জকে বা এরকম চেঞ্জের প্রতি যে বাধাটা সেটাকে আমরা সোশিওলজিক্যাল বলতে পারি। On a small group level, there are work friendship and status relationship that may be disrupted by the changes. So these are the sources of resistance to change and say the classification of resistance to change. Now come to the next topic. What are the stages in change? What are the various stages in change? সবাই বই থেকে কিন্তু সবগুলো টপিক পড়াচ্ছি, আপনারা বই খুললে পেয়ে যাবেন। What are the 3 stages in change? Unfreezing, changing and rephrasing. যখন নতুন একটা চেঞ্জ আসে তখন কিভাবে আমরা অ্যাডাপ্ট করব? How can you manage a new change? How can you implement a new change? There are 3 steps: unfreezing, changing, rephrasing. Unfreezing, which means the old ideas and practices needed to be cast aside so that new ones can be learned. Unfreezing কি বলছে? প্রথমেই আমার পুরাতন যে ধ্যান ধারণাগুলো আছে, আমি এতদিন ধরে যেটা চর্চা করতাম, যেটা জানতাম, সেটাকে আমি কি করব? ফেলে দিব। Often this step of getting rid of old practices is just as difficult as learning the new ones. এবং প্রায়শই এমন কিন্তু হতে পারে যে আমার যে অতীত অভ্যাস, সেই অভ্যাসটা অনেক সময় আমি ভুল করে ফেলবো। নতুনটাকে অ্যাডাপ্ট করার আগে আমার কাজ হচ্ছে আমার মন থেকে পুরাতনকে ভুলে যাওয়া। যেমন একজন কৃষক কি করে, নতুন ফসল লাগানোর আগে পুরনো ফসলের যে ক্ষেত ছিল সেখানে সে নিড়ানি দিয়ে সব আগাছা, শিকড় যা যা ছিল, ওয়েস্টেজ সবকিছু কিন্তু সে উঠিয়ে ফেলে। So that is the unfreezing stage. It is an easy step to overlook while concentrating on the proposed change itself, but failure to cast aside old ideas is what often leads to resistance to change. Then come changing. Changing is the step in which the new ideas and practices are learned. Changes is the step in which the new ideas and practices are learned. এই পর্যায়ে মানুষ নতুন চেষ্টা কি করে? অল্প অল্প করে শিখতে শুরু করে। This process involves helping an employee think, reason and perform in new ways. এই পদ্ধতিতে কি হচ্ছে? আমি আস্তে আস্তে কাজ শিখছি। পুরাতনকে আমি ভুলে গেছি, এখন নতুনকে আমি কি করছি? আস্তে আস্তে আয়ত্ত করছি। It can be a time of confusion, disorientation, overload and despair. এখানে অনেক সময় আমার মধ্যে কনফিউশন কাজ করবে, উদ্বেগ কাজ করবে, আমি কখনো কখনো খুবই ডিসঅর্গানাইজ থাকবো, ডিসওরিয়েন্টেশন। Fortunately, the changing step is also mixed with hope, discovery and excitement. একই সাথে নতুনের ভেতর যেমন কনফিউশন থাকে, তেমনি নতুনের ভেতর আনন্দ থাকে। সেটা কিসের? নতুন কোনো আশা, নতুন কিছু আবিষ্কার করা, অ্যাডভেঞ্চার এবং এক্সাইটমেন্ট। Then comes rephrasing. Rephrasing means that what has been learned is integrated into actual practice. এখন হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন স্টেজ। আমি নতুন যেটা শিখেছি সেটা এখন আমি বাস্তবায়িত করব। Now I am quite mature to implement the new change. In addition to being intellectually accepted, the new practices become emotionally embraced and incorporated into the employee's routine behavior. So এখানে আমার নতুন যে চেঞ্জটা আমি শিখেছি এটা আমার রুটিন কাজ হয়ে যাবে। এখন আর আমার কি হবে? ভুলভ্রান্তি হবে না। So this is the changing processes you can see in your book. Now আমরা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে চলে আসি। ওই একই চ্যাপ্টারের কয়েক পেজ পরে দেখেন অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। পেয়েছেন সবাই বইয়ে? আপনাদের কিন্তু বইয়ের সফট কপি এবং হার্ড কপি দুটোই আছে, পাওয়া গেছে। আর আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স শিথিল থাকবে,
কারণ কেউ করতে পারবে কেউ পারবে না সেটা সমস্যা না, সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হবে। Organizational development is the systematic application of behavior science knowledge at various levels, group, intergroup, and total organization to bring about planned change. Its objective include a higher quality of work life, productivity, adaptability, and effectiveness. একটা অর্গানাইজেশনে কি প্রয়োজন? নলেজ অ্যাপ্লাই করে তার বিভিন্ন লেভেলে, তার গ্রুপের ভেতর, ইন্টার গ্রুপের ভেতরে এবং টোটাল অর্গানাইজেশনে একটা প্ল্যান চেঞ্জের মাধ্যমে যখন আমরা ডেভেলপমেন্ট করব, দ্যাট ইজ কল্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। There are some assumptions regarding organizational development. Figure 14.8 আপনাদের বইয়ে দেখেন 14.8। Figure 14.8. Assumptions underlying organizational development. Assumptions underlying organizational development. প্রথমে দেখেন individuals. People want to grow and mature. Employees have much to offer. Most employees desire the opportunity to contribute. তাহলে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভসে দেয়ার আর সাম অ্যাজাম্পশনস। আমি যদি আমার অর্গানাইজেশনে ডেভেলপমেন্ট করি তাহলে আমার পিপলরা কি হবে? ম্যাচিউর এনাফ হবে, এমপ্লয়িজরা ভালো কাজ করবে এবং মোস্ট অফ দ্য এমপ্লয়িজ হ্যাভ ডিজায়ার টু কন্ট্রিবিউট ইন দ্য অর্গানাইজেশন। সবাই তার বেস্টটা অর্গানাইজেশনে দেবার জন্য কি করবে? চেষ্টা করবেন। দেন কামস গ্রুপ। Groups and teams are critical to organizational success. Groups have powerful influences on individual behavior. The complex roles to be played in groups require skill development. গ্রুপের ক্ষেত্রেও কিন্তু অর্গানাইজেশনের সাকসেসটা আমার হবে বাই মিনস অফ অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, এবং পুরো গ্রুপের সব টিম মেম্বাররাই কিন্তু তাদের স্কিল ডেভেলপ করবে বাই মিনস অফ ট্রেনিং অর আদার থিংস। And from the perspectives of organization, there are some assumptions also. Excessive control, policies, rules are detrimental. Conflict can be functional if properly channeled. Individual and organizational goals can be compatible. So organization এখানে individual employee গোলও যেমন অ্যাচিভ করবে তেমনি কিন্তু কি করবে? অর্গানাইজেশনের গোলও তারা অ্যাচিভ করবে। পরের পেজে চলে আসেন। What does OD value? What does OD value? Characteristics of organizational development. Characteristics of organizational development, এটা কি পেয়েছেন? Yes, ma'am. আচ্ছা, এই পর্যায়ে আমরা আবার একটু অর্গানাইজেশন চেঞ্জে যাই। আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটু দেখে নেন। What is work change or organization change? How an organization responds to change. যখন এই কোশ্চেনটা আসবে তখন আপনারা কি করবেন? একটা মডেল আছে যেটাকে আমরা এক্স চার্ট মডেল বলি, এই মডেলটা আপনারা ইউজ করবেন। এখানে আপনাদের বইয়ের ভিতরেও আছে। আমরা যেটা বলেছিলাম যে এটার প্রথম এফেক্ট যদি আমরা বলি হথরন এফেক্ট। হথরন এফেক্টের ডেভেলপার হলো
এলটন ম্যাও অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। তিনি অর্গানাইজেশনে একটা চেঞ্জ এনেছিলেন এবং চেঞ্জের ফলে কি বাধা আসে সেটা বের করার চেষ্টা করেছিলেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে কপি পেস্ট করে রাখতে পারেন। One is Hawthorne effect and another is group responses to change. অর্থাৎ এই কোশ্চেনটার দুটো ডাইমেনশন থাকবে, একটা হবে Hawthorne স্টাডি, অ্যানাদার হচ্ছে গ্রুপ রেসপন্স। দেন আমাদের আসবে কস্ট অ্যান্ড বেনিফিট চেঞ্জ। Assessment and motivation. Considering employee concern. Boost in morale. ভিডিও দেবার প্রয়োজন নাই। Opportunities to develop more. এবার আমরা এর পরের অংশটা পড়েছিলাম, হোয়াট আর দ্য রিজনস ফর রেজিস্ট্যান্স টু চেঞ্জ। প্রথমে আমরা বলেছি যে শক অ্যান্ড ফিয়ার অফ আননোন। আমরা হিউম্যান বিং স্বভাবজাতভাবেই নতুন চেঞ্জকে বাধা দেয়, কারণ তারা কি করে, ভয় পায়। নতুন মানে অজানা কিছু করতে মানুষ সবসময় একটা ভয় পায়, উদ্বিগ্ন থাকে, এবং সেই কারণে তারা কি করে, পুরানোকে আঁকড়ে ধরে থাকে, বাধা দেয়। দেন হচ্ছে লস অফ কন্ট্রোল অ্যান্ড ল্যাক অফ রেওয়ার্ড। Loss of control and lack of reward. This is a key reason why employees resist change. Familiar routine help employees develop a sense of control over their work environment. Being asked to change the way they operate may make employees feel powerless and confused. অর্থাৎ আমি যখন মনে করবো এই চেঞ্জটার ফলে আমি আমার কর্তৃত্ব হারাচ্ছি, আমার কিছু পাওয়ার আমি লস করব, তখন কিন্তু আমি এই চেঞ্জের প্রতি কি করব, বাধা দিব। এই গেল একটা। আরেকটা হচ্ছে আমি দেখবো যে নতুন চেঞ্জের ফলে আমার কি কোনো রিওয়ার্ড আছে, অফিসকে আমাকে কোনো ইনসেনটিভস দিবে। যদি অ্যান্সার হয় নো, অফিস আমাকে কোনো ইনসেনটিভস দিবে না, তখনও কিন্তু আমি কি করব, চেষ্টাকে বাধা দিতে শুরু করব। অ্যানাদার ইজ ফর্মার চেঞ্জ এক্সপেরিয়েন্স। অতীতে এরকম একটা চেঞ্জ হয়েছিল আমাদের অর্গানাইজেশনে এবং তখন অনেক
ঝামেলা হয়েছিল বা গোলমাল হয়েছিল। এরকম অতীত অভিজ্ঞতার আলোকেও কিন্তু মানুষ কি করে, চেঞ্জটাকে মানতে চায় না। যে কি দরকার, যেহেতু আমাদের অতীতেও এই চেঞ্জটা ইমপ্লিমেন্টেশনের ফলে অর্গানাইজেশনের ঝামেলা হয়েছে, এখনো ঝামেলা হতে পারে, সুতরাং আমরা যেভাবে আছি সেভাবে চলি, আমাদের নতুন কোনো চেঞ্জের প্রয়োজন নেই। আচ্ছা, দেন আমরা পড়েছিলাম টাইপস অফ রেজিস্ট্যান্স টু চেঞ্জ। এটা আমি আসলে ডিটেল আর দিতে চাচ্ছি না, কারণ এটা আপনাদের বইয়ে খুব সুন্দর করে আছে, শুধু পয়েন্টগুলো এখানে দিচ্ছি। যারা ক্লাসে হয়তোবা লেকচারটা পিক করতে পারেন নাই তাদের জন্য। তিনটা রিজন দেখেন, লজিক্যাল, সাইকোলজিক্যাল এন্ড সোশিওলজিক্যাল। সো এটা আমাদের বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে আছে, এবং একটা চার্ট আছে, দেখবেন ওই চার্টটা সহই এক্সামে কিন্তু আপনাদেরকে আলোচনা করতে হবে। এরপরে আমরা পড়েছি হচ্ছে স্টেজেস ইন চেঞ্জেস, তাই না? স্টেজেস ইন চেঞ্জেস, এই মডেলটা আসলে আবিষ্কার করেছিলেন লিউইন, LEWIN, লিউইনস চেঞ্জিং স্টেজ মডেল। লিউইন চেঞ্জিং স্টেজ মডেল বলা হয় এটাকে। তিনটা স্টেজ এখানে আছে, আনফ্রিজিং, রিফ্রিজিং, চেঞ্জ। আনফ্রিজিং, চেঞ্জ এন্ড রিফ্রিজিং। এটা বইয়ের ভেতর খুব সুন্দরভাবে আছে। তারপর আমি একটু দিয়ে দিই। আনফ্রিজিং স্টেজে আমাদের বলা হয়েছে যে পুরনো যা আছে সেগুলোকে আমরা নিড়ানি দিয়ে উঠিয়ে ফেলবো কৃষকের মতন। চেঞ্জিং স্টেজে হচ্ছে আমার কনফিউশন থাকবে, উদ্বিগ্নতা থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, আবার পাশাপাশি এক্সাইটমেন্ট থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে, নতুন কিছু শেখার আগ্রহ থাকবে। আর ফ্রিজিং আর রিফ্রিজিং হচ্ছে কি, আমি নতুন চেঞ্জটা অ্যাডাপ্ট করলাম, অর্থাৎ নতুন চেঞ্জ আমি এখন আই এম কোয়াইট ম্যাচিউর, আমি এখন নতুন চেঞ্জ অ্যাডাপ্ট করে কাজ করতে পারি, এবং আমার আর এখন কোনো কি হয় না, ভুলভাল হয় না। So change is everywhere and its place is increasing, and work environment is filled with change that, while positive in intent, upset the social system requires employees to adjust. So change হবেই, চেঞ্জকে বাধা দিয়ে আমাদের কোনো লাভ নেই, বরং আমাদের কি করতে হবে, লজিক্যালি, চেঞ্জটা যদি লজিক্যাল হয় সেই ক্ষেত্রে আমাদের আস্তে আস্তে এটাকে অ্যাডাপ্ট করতে হবে। এই হচ্ছে আমাদের কথা। এই পর্যন্ত আমি যেটুকু দিলাম আপনাদেরকে, এটা এখন একটু মনোযোগ দিয়ে আপনারা 5 মিনিট দেখেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, দেন আমরা আবার অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট যেটা শুরু করেছিলাম সেটাতে আবার আমরা ফেরত যাব।
আর আপনাদের গ্রুপের নাম দিয়েছিলেন যে গ্রুপের কোনো টাইটেল আমি দিয়েছিলাম, টার্ম পেপারের টপিক দেওয়া হয়েছিল আপনাদের? প্লিজ, আমরা কয়েকটা গ্রুপ আমাদের প্রেজেন্টেশনের টপিক আর কি সিলেক্ট করেছি, 3-4টা গ্রুপ। টপিক দিয়েছিলাম লাস্ট জি ক্লাসে? মিস, হ্যাঁ, জি মিস। আচ্ছা। আপনাদের তাহলে খোলার পরে হচ্ছে পরীক্ষা সেকেন্ড মিড, তারপর থেকে হচ্ছে কি বলেছিলাম যে টার্ম প্রেজেন্টেশন শুরু, প্রত্যেক ক্লাসে 3টা করে গ্রুপ প্রেজেন্ট করবেন, প্রত্যেক ক্লাসে 3টা করে গ্রুপ প্রেজেন্ট করবেন। এবার তাহলে আমরা চলে আসি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে, যেটা আমরা কিছুক্ষণ আগে শুরু করলাম বই থেকে। প্রথমে আমাদের আসছে যে হোয়াট ইজ ওডি, দেন হচ্ছে হোয়াট আর দ্য রিজনস ফর ওডি, ওডি কেন করা হয়। There are three reasons আমরা দেখছি: ট্র্যাডিশনাল রিজন, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অ্যান্ড সলভিং প্রবলেম। আমরা যদি প্রথমে দেখি যে traditional training doesn't help the employees to adjust with the real work environment, and OD program says that before giving training to the employees, first identify the needs of the training, and it helps the employees to overcome all the barriers which arises because of the traditional training. সো এখানে আসলে কি দাঁড়াচ্ছে দেখেন, যে আমরা অর্গানাইজেশনে ট্র্যাডিশনালি যে ট্রেনিং গুলো দিয়ে থাকি সেই ট্রেনিং গুলো কিন্তু সবসময় সাকসেসফুল হয় না, সেই কারণে অর্গানাইজেশনে ওডি করবার একটা প্রয়োজন হয়। OD helps the employees to overcome all the barriers which arise because of traditional training. Then interpersonal relationship. Organization is a social system and there is an interpersonal relationship among the employees. Sometimes traditional management not recognize organization as a social system, and OD tries to change the attitude of the management to maintain the interpersonal relationship. আবার একটু দেখেন সবাই, OD is an effort that focuses on improving the organization's capability through the alignment of strategy, structure, people, reward, metrics and management process. আমি এখানে দিয়ে দিচ্ছি ডেফিনেশনটা, সবাই একটু চ্যাট বক্স থেকে নিয়ে নেন। দেন আমরা যদি দেখি যে হোয়াট আর দ্য গোলস অফ অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, সেখানে আমরা দেখতে পাই যে কেন আসলে করা হয়। প্রথমত হচ্ছে যে টু গেইন দ্য অর্গানাইজেশনস কম্পিটিটিভনেস, অন্য একই জাতীয় অর্গানাইজেশনের তুলনায় আমার অর্গানাইজেশন গুড প্রফিট করবে, ভালো চলবে। So if there would be one central goal, it would be increasing the organization's competitiveness. And competitiveness is the idea that every organization has unique resources and competencies. The goal of OD is to develop some aspect like organizational development differs from the incidental change process.
which focuses on building the organization's ability to assess its current function. আমরা যদি ওডি ইন্টারভেনশন দেখি, যেমন হিউম্যান প্রসেস ইন্টারভেনশন, individual intervention. So, these intervention are targeted to the individual at improving the communication with others. আমার অর্গানাইজেশনে আমি ওডি করতে চাই, তাহলে আমি কি করব? অর্গানাইজেশন পিপলদের কমিউনিকেশন স্কিল কেমন সেখানে ফোকাস করছি, and employs the coach on the interpersonal behavior that are the counter productive. আমি একজন কোচ রাখছি যার কাজ হবে আমার এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়া। আচ্ছা, আমি একটা এখানে লিংক দিচ্ছি, আপনারা সবাই ওই লিংকে যান, সেখান থেকে আমরা ডিটেলটা দেখতে পাবো। সবাই একটু দেখেন। সবাই ঢুকতে পেরেছেন লিংকে? আপনারা কি এই লিংকটা খুলতে পেরেছেন? দেখেন। হ্যাঁ ম্যাম, আসছে। ওকে, সো এখানে নিচের দিকে চলে আসেন, হিউম্যান প্রসেস ইন্টারভেনশন, যেখানে আমরা ছিলাম ইন্ডিভিজুয়াল ইন্টারভেনশন, an employee's coach to interpersonal behavior that are counterproductive. দেন আমরা কি করব? গ্রুপ ইন্টারভেনশন করব। গ্রুপ ওয়াইজ এমপ্লয়ীদেরকে ফোকাস করছি। দিস ইন্টারভেনশনস আর এইমড অ্যাট দ্য কন্টেন্ট, structure, and content is what the group is focused. The structure is how a group is designed to act on the content. Then আমাদের third party intervention. Third party interventions are often used when there are conflict. Not all conflicts are bad, but bad conflicts should be resolved quickly. সবসময় যে আমাদের সব কনফ্লিক্ট খারাপ হয় তা না, অনেক সময় কিন্তু আমাদের কনস্ট্রাকটিভ কনফ্লিক্ট থাকতে পারে, সো সেটা আমাদের জন্য কম্পিটিশন নিয়ে আসে, বাট ব্যাড কনফ্লিক্ট শুড বি রিজলভ। Team building. Team building is the best known OD intervention, which refers to the activities that help group improves the way that accomplish tasks. Examples of team building activities are volunteering, team sports, etc. Organizational confrontation meeting, intergroup relation intervention, and large group intervention. এখানে চলে আসেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন্টারভেনশন, পারফরমেন্স ম্যানেজমেন্ট, ডেভেলপিং ট্যালেন্ট, ডাইভার্সিটি ইন্টারভেনশন, ওয়েলনেস ইন্টারভেনশন। কি কি কাজ আমরা করতে পারি ওডির মাধ্যমে অর্গানাইজেশনের জন্য? একটা হলো গুড পারফরমেন্স ম্যানেজমেন্ট, which include techniques such as goal setting, development of the talent management practice like coaching and mentoring, career planning, development intervention, management, leadership development, etc. Then diversity intervention. Diversity is a source of innovation which include age, gender, race, sexual orientation, some types of disabilities, culture, and value orientation. And last হচ্ছে আমাদের wellness intervention. Employees wellness intervention which include stress management program, employee assistance program, etc. আপনারা এখানে ওডি সিস্টেমটা দেখেন, মডেলস অফ ডায়াগনোজিং অর্গানাইজেশনাল সিস্টেম এন্ড ওডি। এটা আপনাদের বই আছে, আপনারা বই থেকে পড়তে পারেন, মানে যেখান থেকে সুবিধা সেখান থেকেই পড়তে পারেন। বই থেকে পড়লেও চলবে, নেট থেকে পড়লেও চলবে। এখানে 7টা স্টেজ আছে, বইয়ে সম্ভবত 8টা স্টেজ আছে। প্রথমে হচ্ছে ইন্টারিং অ্যান্ড কন্ট্রাক্টিং। The first step starts when a manager or administrator scores an opportunity for improvement. There are different events that can trigger this. The first stage is about scoping out of the problem, which is usually happens in a meeting between the manager and the OD member. Diagnostic stage, which is the second phase of the process, an OD practitioner tries to understand a system's current functioning, and there are different organizational development model. Data collection and analyzing. এখানে আপনি questionnaire, interview, observation, work system
ডিফারেন্ট মেথডে কি করবেন, ডেটা কালেকশন করবেন যে আপনার অর্গানাইজেশনের প্রবলেমটা কি কি বা কি নিয়ে আমার সমস্যা হচ্ছে, আমি অর্গানাইজেশনকে আগের তুলনায় আরো ভালো কিভাবে ডেভেলপ করতে পারবো। দেন আসছে ফিডব্যাক, the keys for OD consultant to give information back to the client in a way that's understandable and action driven. Then information needs to be relevant, understandable, descriptive, variable, verifiable, timely, limited, significant, etc. Then designing intervention. লাস্ট হচ্ছে লিডিং অ্যান্ড ম্যানেজিং চেঞ্জ। লিডিং অ্যান্ড ম্যানেজিং চেঞ্জ, অর্গানাইজেশন একটা চেঞ্জ আসছে, যেহেতু চেঞ্জের সাথে কিন্তু ডেভেলপমেন্টটা সম্পৃক্ত। ইফেক্টিভ চেঞ্জ ম্যানেজমেন্ট revolves surrounding motivating change, creating vision, developing support, and managing the transition and sustaining momentum. ইভালুয়েশন অফ দ্য চেঞ্জ, এখন যে চেঞ্জটা নতুন এসছে সেটাকে আমি ইভালুয়েট করব, দেন আমি ইমপ্লিমেন্ট করব। সো ইমপ্লিমেন্টিং দিস উইল লিড টু এ বেটার ইউজার অ্যান্ড এমপ্লয়ি এক্সপেরিয়েন্সেস। These incremental change characterize the rapid evaluation of the technology. Change is becoming a constant factor. The need for all staff to work across the hospital may require the organization to find it. এখানে এক্সাম্পল হিসেবে হসপিটালের কথা বলা হয়েছে। তো আমরা এবার একটু যদি আরেকবার আপনারা বইয়ে চলে আসেন, এখন অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট মডেল। আপনারা অর্গানাইজেশন গ্রুপ করেছেন, গ্রুপের পরেই হচ্ছে চেঞ্জ, চেঞ্জের পর হলো আমাদের ওডি। অ্যাজাম্পশনসটা বই থেকে পড়ে ফেলবেন, ফিগার 12.8 সরি 14.8, what are the assumptions regarding OD? and এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে দ্য অর্গানাইজেশন ডেভেলপমেন্ট প্রসেস। সবাই একটু বইয়ের দিকে যান, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট প্রসেস বইয়ে পেয়েছেন কিনা দেখেন। Initial diagnosis. The consultant meets with the top management to determine the nature of the firm's problem, to develop the OD approaches most likely to be successful, and to ensure the full support. Then data collection. Surveys may be made to determine organizational climate and behavioral problem. Then data feedback and confrontation. আমি যে ডেটাগুলোকে পেয়েছিলাম সেটা ফিডব্যাক নিব। অ্যান্ড কনফ্রন্টেশন হচ্ছে কি, যে টু মিডিয়েট দ্য এরিয়াস অফ দ্য ডিসএগ্রিমেন্ট। আমার এমপ্লয়ীদের সঙ্গে যদি কোনো ডিসএগ্রিমেন্ট থাকে সেটাকে আমি মধ্যস্থতা করব। ডেটা ফিডব্যাক অ্যান্ড কনফ্রন্টেশন। অ্যাকশন প্ল্যানিং অ্যান্ড প্রবলেম সলভিং। Groups use the data to develop a specific recommendation for change. Discussion focus on actual problems in the organization. Plans are specific, including who is responsible when the action should be completed. Use of the intervention. Once the action plan is completed, the consultant helps the participants select and use appropriate OD intervention. And evaluation and follow-up. The consultant helps the organization evaluate the result of the OD effort and develop additional program. এখানে আসলে ওডি কনসালটেন্ট থাকে, একজন ওডি কনসালটেন্ট থাকে যাকে পার্ট টাইম রিক্রুট করা হয়। ফর এক্সাম্পল 3 মাস 6 মাস বা 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করা হয়। ওনার কাজ হচ্ছে অর্গানাইজেশনকে অবজার্ভ করা, সবার সাথে কথা বলা, ফর্মালি এবং ইনফর্মালি ইনিশিয়াল ডায়াগনোসিস করা, দেন ডেটা কালেকশন করেন, ডেটা ফিডব্যাক নেন, অ্যাকশন প্ল্যান রেডি করেন, কি কি ইন্টারভেনশন আছে, প্রবলেমগুলো কি কি সেটা সর্ট আউট করে, এবং প্রবলেম ইন্টারভেনশন শুড বি অন দ্য বেসিস অফ ইন্ডিভিজুয়াল, টিম অ্যান্ড ইন্টারডিপার্টমেন্টাল রিলেশন অলসো। অ্যান্ড লাস্ট হচ্ছে ইভালুয়েশন অ্যান্ড ফলো আপ। হ্যাঁ, ইভালুয়েশন এবং ফলো আপটা করে। তো এইটা আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দিস চ্যাপ্টার, হোয়াট আর দ্য প্রসেস অফ ওডি। দেন পরের পেজে চলে আসেন, হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড লিমিটেশনস অফ ওডি। এখানে আপনাদের ফিগার 14.10, যাদের বই আছে বইয়ে দেখেন হোয়াট আর দ্য প্রবলেমস অ্যান্ড বেনিফিটস অ্যাসোসিয়েটেড উইথ ওডি, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। ওই ফিগার থেকে আপনারা এটা পড়ে ফেলবেন, একটা টেবিল দেওয়া আছে, ওই টেবিল থেকে পড়ে ফেলবেন।
সো এবার আপনারা একটা কেস করবেন, সেটা হচ্ছে দ্য নিউ সেলস প্রসিডিওর, আপনাদের বইয়ে আছে ওই একই চ্যাপ্টারে। দ্য নিউ সেলস প্রসিডিওর। সবাই পার্টিসিপেট করবেন। এখানে আপনারা 10 মিনিটে কেসটা পড়েন, 5 মিনিটে অ্যান্সারটা লিখেন। বইয়ের ভিতরে আছে ওডি চ্যাপ্টারের শেষে দ্য নিউ সেলস প্রসিডিওর। There are 2 questions. Comment on the sales manager's analysis and what alternative approaches to this situation do you recommend and give results. So your time starts now. আপনারা অ্যান্সার গুলো চ্যাট বক্সে লিখে দিবেন। চ্যাট বক্সে লিখলে সবার নাম, রোল নাম্বার এগুলো উঠবে, সো সমস্যা হবে না।
ওকে, যারা যারা লিখেছেন তারা তারা ক্লাস কুইট করতে পারেন, মানে আজকে আর ক্লাস হবে না।
তো যাদের যাদের লেখা হয়ে গেছে দে ক্যান লিভ দ্য ক্লাসরুম, আর যারা বাকি আছেন তারা লিখেন। মিস ক্লাস কি আজকে একটাই নাকি মানে এখন ব্রেক দিয়ে আবার শুরু হবে এরকম? না, আর শুরু হবে না, এটাই হবে শুধু। অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স আমি সবাইকে দিব, কারণ অনেকের অফিস ছিল 3টা বাজে, তারা ক্লাস করতে পারেনি। থ্যাংক ইউ। আজকের জন্য অ্যাটেন্ডেন্স শিথিল, জি, জি। অ্যাটেন্ডেন্স কল করা হবে। থ্যাংক ইউ। ওকে।